আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকের লেকচারে আবার তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা অধ্যায় ৮ অর্থাৎ শব্দের কথার একদম সর্বশেষ লেকচার 3rd নাম্বার লেকচারে আমরা চলে আসছি এবং তোমরা কিন্তু লেকচার 1 আর লেকচার 2 তে আসলে কি দেখছিলা ভাইয়া? লেকচার 1 লেকচার 2 তে তোমরা হচ্ছে বেসিক নিয়ে আমরা কিন্তু ইন ডিটেইলস আলোচনা করছিলাম। এবং লেকচার 2 এর শেষের দিকে আমরা হচ্ছে অবজেক্টিভ গুলো সুন্দর মতো দেখছিলাম। এবং আজকে আমরা অ্যাকচুয়ালি তোমাদের সিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিকিউতে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা এই জিনিসটা একদম ইন ডিটেইলসে আমরা সবকিছু দেখার ট্রাই করব। সো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, আমি সিকিউটা স্টার্ট করার আগে আমি এই জিনিসটাকে একটু ৩ বার কপি করে নিই যাতে আমার জন্য সুবিধা হয়। দেখো, আগে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা ভালো করার একটা মেইন মন্ত্র হচ্ছে তোমার কোশ্চেনে কি বলা হইছে এই কোশ্চেনটাকে আগে ফিগার আউট করে ফেলা। অর্থাৎ তুমি যদি তোমার কোশ্চেনটা সুন্দর মতো ফিগার আউট করে ফেলতে পারো, তোমার কিন্তু উত্তর করতে খুব বেশি প্যারা হবে না। কিন্তু আমি কি করতে চাচ্ছি আসলে আমি আগে সবার আগে আমি ক আর খটাকে নিয়ে আলোচনা করব যাতে হচ্ছে তোমাদের ক খ নিয়ে যে হচ্ছে ধ্যান ধারণা যে ভাইয়া অনেক কিছুই করা লাগে না করা লাগে। সো আমি দেখাবো যে দেখো লেকচারের মধ্যে কিন্তু ক খ যদি তুমি ভালো মতো লেকচারটা কমপ্লিট করে থাকো ওখান থেকে কিন্তু ক খ আসলে অ্যান্সার করা যায়। প্রথমে দেখো কি বলা হয়েছে, কোন মাধ্যমে আমার শব্দের বেগ বেশি থাকে। আচ্ছা, এখানে আসলে আমরা মাধ্যম আসলে কটা জানতাম? আমরা মাধ্যম বলতে আসলে 3টা মাধ্যম জানতাম না, জানতাম মাধ্যম। মাধ্যম বলতে আমরা আসলে 3টা মাধ্যম জানতাম। একটা হচ্ছে আমাদের কঠিন, একটা হচ্ছে আমাদের তরল, আর একটা হচ্ছে আমাদের বায়বীয়। এবার আব্বাজানেরা চিন্তা করেন তো, কঠিন মাধ্যমে আমার কণাগুলো কি ছিল? খুবই স্ট্রাকচারড ওয়েতে ছিল, কাছাকাছি ছিল, তাই না? এবং এই কঠিন মাধ্যম দিয়ে যখন আমি শব্দকে পাস করতাম কণাগুলো খুব কাছাকাছি এবং স্ট্রাকচারড ওয়েতে থাকার কারণে আমার শব্দের যে তরঙ্গ এই তরঙ্গটা খুব ফাস্ট রান করতে পারতো। ওকে, মানে খুব ফাস্ট পাস করতে পারতো। তরলে আমার কঠিনের মতো স্ট্রাকচারড না এবং কঠিনের মতো খুব কাছাকাছি সুবিন্যস্ত অবস্থায় আমার কণাগুলো থাকে না, এটা যেমন সত্য কথা। কিন্তু বায়বীয়তে আবার কি থাকে? বায়বীয়তে কোনো স্ট্রাকচারই নেই, কোনো সুবিন্যাসই নাই, ঠিক আছে? কণাগুলা এলো পাতারি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারতেছে। সো তরলে যেহেতু বায়বীয় থেকে কিছুটা স্ট্রাকচারড ওয়েতে থাকে, সো বায়বীয়তে সব থেকে কম দ্রুত, আমি আবার রিপিট করতেছি, সব থেকে কম দ্রুত আমার তরঙ্গটা পাস হয়, তার থেকে একটুখানি ফাস্ট পাস হয় হচ্ছে তরলে। তার মানে আমি এই টোটাল সিনারিও থেকে ভাইয়া বলতে পারি না যে আমার কঠিন মাধ্যমে, আমার কঠিন মাধ্যমে সব থেকে বেশি বেগ নিয়ে আমার তরঙ্গটা পাস হচ্ছে, এটাই তো বলতে পারতেছি। সো কঠিন মাধ্যম হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, কোন গ্রহে বিস্ফোরণ ঘটলে তা পৃথিবী থেকে শোনা যায় না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমার র্যান্ডম একটা গ্রহতে বিস্ফোরণ ঘটছে ঠিকই, কিন্তু আমি পৃথিবীতে বসে সেটাকে শুনতে পারতেছি না। তার মেজর একটা কারণ হচ্ছে, আমার মেজর কারণটা হচ্ছে মাধ্যম। তার মেজর কারণটা কি ভাইয়া? মাধ্যম। মনে করো কোন গ্রহে বিস্ফোরণ হলো, আমি একটুখানি তোমাকে সিনারিওটা বুঝাই। মনে করো এটা হচ্ছে একটা গ্রহ, এটা মনে করো একটা র্যান্ডম গ্রহ, ঠিক আছে? এই গ্রহতে একটা র্যান্ডম গ্রহ, র্যান্ডম গ্রহ, এই র্যান্ডম গ্রহতে মনে করো বিস্ফোরণ হইল। মনে করো এরকম ভাবে বিস্ফোরণ ঘটলো। যখন ভাই র্যান্ডম গ্রহতে আমার এরকম বিস্ফোরণ ঘটছে, তুমি চিন্তা করো তো, তোমার যদি র্যান্ডম গ্রহ এখানে থাকে, মনে করো পৃথিবী তোমার এখানে আছে, এখানে তোমার সেই কাঙ্ক্ষিত পৃথিবী আছে, এখানে আমার আর্থ পৃথিবী, এখানে আমার ভাইয়া পৃথিবীটা আছে। তুমি দেখো তোমার র্যান্ডম গ্রহতে বিস্ফোরণ হয়েছে ঠিকই, বাট এই যে বিস্ফোরণের শব্দ, তাই না, এই বিস্ফোরণের শব্দ সঞ্চালিত হয়ে পৃথিবীতে থাকা আমাদের কানে আসার জন্য কিসের প্রয়োজন হয়? মোদ্দা কথা কিসের প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয়, তাই না? শব্দ সঞ্চালিত হওয়ার জন্য আমার কিসের দরকার হয় ভাইয়া? মাধ্যমের দরকার হয়। তাহলে যখন র্যান্ডম গ্রহতে তোমার বিস্ফোরণ হইলো, বুম হইলো, গ্রহ থেকে পৃথিবী পর্যন্ত কোনো মাধ্যম তো নাই ভাইয়া। গ্রহ থেকে পৃথিবী পর্যন্ত
গ্রহ থেকে, এই গ্রহ থেকে পৃথিবী পর্যন্ত কোনো মাধ্যম তো নাই ভাইয়া, কোনো মাধ্যম তো নাই ভাইয়া। যদি মাধ্যম না থাকে তাহলে এই গ্রহতে যে বিস্ফোরণটা হয়েছে সেটা আমার পৃথিবীতে কিভাবে চলে আসবে বলো ভাইয়া? বুঝা গেছে? সো র্যান্ডম গ্রহ থেকে যখন পৃথিবীতে আসতেছে, মানে শব্দ না আসার মেন রিজনই হচ্ছে আমার মাধ্যম নাই। মাধ্যম, কারণ আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। সো এটা অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা এভাবে ইন্টারপ্রেট করতে পারো, যেহেতু আমার ওই র্যান্ডম গ্রহ থেকে পৃথিবী পর্যন্ত কোনো মাধ্যম নাই, সো শব্দটা আমার এই কারণে আমরা শুনতে পারতেছি না। এটা সুন্দর মতো সাজায় লিখবা। বুঝা গেছে? আচ্ছা, এবার আসছি আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কোশ্চেন সিকিউ স্টিমটা, উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো। শিলার হাতে স্টিলের বাটিটি ঘরের মেঝেতে পড়ার সাথে সাথে ঝনঝন করে শব্দ তৈরি করলো। আমার কথাটা হচ্ছে শিলার হাতে কি একটা স্টিলের বাটি ছিল? আরে আমি এটা কি নিলাম, ভুল জিনিস নিয়েছি। শিলার হাতে একটা স্টিলের বাটি ছিল। আচ্ছা, মনে করো এই হচ্ছে আমার শিলা, যদি আমার আকার হাত খুবই বাজে, ঠিক আছে, একটুখানি চুল দিয়ে দিই আমি, ঠিক আছে। এটা কি আমার, এটা হচ্ছে আমার শিলা, ঠিক আছে। শিলার হাতে কি ছিল ভাইয়া? শিলার হাতে একটা আমার স্টিলের বাটি ছিল। মনে করো এটা, মনে করো একটা বাটি, এটা মনে করো একটা বাটি, ঠিক আছে। শিলার হাতে, দেখো শিলার হাতে স্টিলের বাটিটি, শিলার হাতে আমার স্টিলের বাটি ছিল। এখন এই বাটিটা কি হয়েছে, ঘরের মেঝেতে পড়ার সাথে সাথে এখন এই বাটিটা সুন্দর মতো কি হয়েছে ভাইয়া, ঠাস করে মেঝেতে পড়ে গেছে, ঠিক আছে। এটা মনে করো আমার মেঝে, এই বাটিটা আমার ঠাস করে এখানে মনে করো পড়ে গেছে, ঠিক আছে। এরকম ঠাস করে এখান থেকে মনে করো এখানে আমার পড়ে গেছে। যখন পড়ে গেল তখন ঝনঝন করে একটা শব্দ তৈরি হইলো। স্বাভাবিক কথা, স্টিলের বাটি পড়লে টাক টাক ধর করে একটা, মানে এরকম তো একটা ড্রিল মেশিন হয়ে গেছে, একটা সাউন্ড তুমি পাও। তার মানে এখানে একটা ঝনঝন করে ভাইয়া কি তৈরি হয়েছে, একটা এরকম একটা শব্দ তৈরি হয়েছে। এই যে এই ঝনঝন করে একটা শব্দ তৈরি হয়েছে। এই শব্দ ঘরে সবাই শুনতে পেল, ঠিক আছে। ঘরে যারা সবাই ছিল ভাইয়া, ঘরে মনে করো এখানে একজন ছিল, এখানে একজন ছিল, ঠিক আছে, এখানে একজন ছিল, মনে করো এখানে একজন ছিল। তারা সবাই শুনতে পাইছে, তারা এখানে সবাই শুনতে পাইছে যে হ্যাঁ মেঝেতে কিছু একটা পড়ছে। কিন্তু ঘরের একটু সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার বড় ভাই এই শব্দ শুনতে পেল না, ঠিক আছে। ঘরে সবাই শুনতে পাইছে ঠিকই, কিন্তু তার বড় ভাই, ঠিক আছে, তার বড় ভাই কোথায় ছিল, রাস্তার ওই পারে ছিল, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে রাস্তার ওই পারে, এটা মনে করো আমার রাস্তার ওই পারে, রাস্তার ওই পারে, ঠিক আছে। রাস্তার ওই পারে যে বান্দা ছিল সে কি হইছে ভাইয়া, যে বড় ভাই, সে এখানে শব্দটা শুনতে পারে নাই, শব্দ শুনতে পারে নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এইটা ছিল আমার হচ্ছে টোটাল স্টিম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। গতে কি বলা হয়েছে দেখো, গতে বলা হয়েছে যে শিলার বড় ভাই শব্দ শুনতে পেল না কেন, ব্যাখ্যা দাও। শিলার বড় ভাই শব্দ শুনতে পেল না কেন, ব্যাখ্যা দাও। এবার তুমি চিন্তা করো যে একটা ঘর, একটা মনে করো এটা একটা ঘর, এটা একটা ঘর, এই ঘরের কি চারপাশে দেয়াল আছে না, তুমি বুঝতে পারতেছো, তার চারপাশে দেয়াল আছে, ঠিক আছে। এই দেয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে যখন আমার স্টিলের বাটিটা পড়ে গেল, দেখো এই ঘরের মধ্যে ভাইয়া যখন আমার স্টিলের বাটিটা ঠাস করে নিচে পড়লো, এবং সে কি করলো ভাইয়া, শব্দ উৎপন্ন করলো, সে চারপাশে শব্দ উৎপন্ন করছে, ঠিক আছে। এখন এই শব্দটা কি হবে দেখো তো, চারপাশে ছড়ায় যাবে না, এই শব্দটা কি চারপাশে এরকম ভাবে ছড়ায় যাচ্ছে না, এইভাবে ছড়ায় যাচ্ছে না চারপাশে, হ্যাঁ। এই শব্দ মেঝেতে পড়ার সাথে সাথে যখন ঝনঝন করে উঠলো, তখন এই শব্দটা চারপাশে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে, চারপাশে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ঘরের পাশে রাস্তা, তার অপর পারে দাঁড়ায় রয়েছে তার বড় ভাই। বুঝো, ঘরের
পাশে রাস্তা, কিন্তু ওই রাস্তার অপর পাশে বসে রয়েছে তার বা দাঁড়ায় রয়েছে তার বড় ভাই। যখন এই শব্দটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে এই ওয়ালটা কি তার বাধা হিসেবে কাজ করতেছে না? মনে করো আমি এখানে একটা রুম, আমি বলে চিল্লানি দিলাম, ঠিক আছে? এখন রুমের আমার তো দরজা আটকানো, তাই না? আমার তো এখানে দরজা আটকানো, তার মানে আমার রুমের বাইরে যে দাঁড়া রয়েছে আমার বলে চিল্লানিটা কি শুনতে পারবে? না। কেন পারবে না? এই যে আমি বলে চিল্লানি দিছি, আমার মুখ দিয়ে চারদিক দিকে শব্দ বের হচ্ছে, চারদিক দিয়ে শব্দ, আমার এই শব্দ তরঙ্গ যাচ্ছে, ট্রু। বাট এই যে দেয়ালগুলো আছে না, দেয়ালগুলোতে তো ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে তো আর বাইরে পাস করতে পারবে না, সে তো আর বাইরে পাস করতে পারবে না। তার মানে বাইরে যে দাঁড়ায় রয়েছে এই বান্দা শব্দ শুনতে পারতেছে না। সেম সিনারিও এখানেও হয়েছে, যে যেখানে আমার স্টিলের বাটিটা পড়ে গেছিল ভাইয়া, সেখানে তো আসলে আর শব্দ ঝনঝনানি তৈরি হয়েছিল, এই কারণে রুমের দেখো সবাই শুনতে পাইছে, ঠিক আছে? এখন আমার বলে যে চিল্লানিটা দিছিলাম, আমার পাশে যদি কেউ দাঁড়ায় থাকতো ও তো মনে করো শুনতে পারতো, তাই না? সেম সিনারিও এখানে হয়েছে, কিন্তু রাস্তার অপর পারে যে দাঁড়ায় রয়েছে এর মাঝে একটা দেয়াল আছে, দেয়াল তো থাকবে, এই দেয়ালে সেটা বাধা পাচ্ছে, যখন বাধা পাচ্ছে সেটা আর তার বড় ভাইয়ের কাছে পাস করতে পারতেছে না, এই কারণে তার বড় ভাই শব্দ শুনতে পারতেছে না। এটা তুমি এভাবে সাজায় লিখতে পারো তোমার বেসিক দিয়ে, যেভাবেই লেখো, বাট তোমার যদি এই কনসেপ্টটা, কোর কনসেপ্টটা ঠিক রেখে করতে পারো, তাহলে তুমি পুরো ফুল মার্কস পেয়ে যাচ্ছ। আশা করি এই পার্টটা ধরতে পারছো। ওকে, সো এখান থেকে আমি গ নাম্বারটাও সুন্দর মতো বুঝতে পারলাম, বাধা পাচ্ছে দেয়ালে। ওকে, এরপরে দেখো কি বলা হয়েছে, যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, এ কথা শিলা কিভাবে প্রমাণ করতে পারে? কম্পনের ফলেই যে আসলে শব্দ উৎপন্ন হয়, এই গোটা স্টিমটা বা গোটা উদ্দীপক বা গোটা সিকিউ প্রশ্নটা আসলে কোনো ম্যাথ না, এটা একটা মুখস্থের কনসেপ্ট, যে তুমি যে ক্লাসগুলো করছো, তুমি যে বইটা পড়ছো, তুমি কত সুন্দরভাবে কনসেপ্টগুলো গ্রিপ করতে পারছো, এটাই আসলে এখানে প্রতিফলন দেখাইতে হবে। সো তোমাকে এখানে একটা প্রমাণ করে দেখাইতে হবে। কিভাবে প্রমাণ করে দেখাইতে হবে? তুমি চিন্তা করো যে তুমি এইভাবে করতে পারো, যে যখন যখন শিলার হাতে বাটি ছিল তখন শব্দ তৈরি হয় নাই। শিলার হাতে যখন বাটি ছিল তখন কিন্তু ওই স্টিলের বাটির শব্দ কেউ শুনতে পারে নাই, স্টিলের বাটির শব্দ কেউ শুনতে পারে নাই। কিন্তু যখন হাত থেকে পড়ে, আচ্ছা এই পড়া হবে, এইটা হাত থেকে পড়ে যায় স্টিল বাটির ঝনঝন শব্দ সবাই শুনতে পায়। এবার কোশ্চেন হচ্ছে কিভাবে শুনতে পায়, কারণ এরপরে লিখবা যে আমরা জানি শব্দ উৎপন্ন হবার জন্য এই প্রসেসটাই তো কাজ করছে। আমার মানে প্রথম হচ্ছে, আমি একটু এটা টেনে নেই এই পাশে, আমার প্রথম সিনারিও হচ্ছে যে আমাদের শব্দটা তৈরি হচ্ছে, শব্দ অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে নাকি, হ্যাঁ হাত থেকে যখন পড়ে যাচ্ছে আমার শব্দটা তৈরি হচ্ছে। এরপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে শব্দটা যে অন্য দিক থেকে আমার কানে চলে আসতেছে, ওই উৎপত্তি স্থল থেকে। এই যে মনে করো এইটা হচ্ছে মেঝে, এইটা মনে করো আমার মেঝে, আচ্ছা আমি করি, এইটা মনে করো আমার মেঝে, এইটা মনে করো আমার মেঝে, এখানে আমার স্টিলের বাটিটা পড়ছে, এখানে আমার এই স্টিলের বাটিটা পড়ছে এবং চারদিকে এরকম ঝনঝন শব্দ হয়েছে, চারদিকে এমন ঝনঝন শব্দ হয়েছে। এইটা হচ্ছে আমাদের শব্দের উৎপত্তি স্থল। এই উৎপত্তি স্থল থেকে আমি অর্ণব যে এখানে দাঁড়ায় রইছি, এই উৎপত্তি স্থল থেকে আমি অর্ণব পর্যন্ত কোনো মাধ্যম আছে নাকি, কোনো এখানে মাধ্যম আছে নাকি? হ্যাঁ মাধ্যম আছে, এখানে তো বায়ু মাধ্যম আছে, তাই না? বাতাস মাধ্যম আছে। সো শব্দটা আমার সুন্দর মতো বায়ু মাধ্যম দিয়ে আমার কান পর্যন্ত চলে আসছে, এরপর আমার কানে প্রবেশ করে সেটা হচ্ছে কানের পর্দাকে কম্পন দিছে, কম্পন থেকে সে মস্তিষ্কে সে পর্যন্ত চলে গেছে। এটাই তো প্রসেস,
এটাই সুন্দর মতো ব্যাখ্যা করবা। বুঝা গেছে? এটা যদি ব্যাখ্যা করতে পারো 4 এ 4। এটাই হচ্ছে তোমার প্রমাণ। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, আমরা উদাহরণগুলো যখন কনসেপচুয়াল পড়ছি, এক্সট্রা এটার পাশাপাশি আরেকটা উদাহরণ দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো। আরেকটা উদাহরণ দাও, সমস্যা কি? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দাও, দেখবা 4 এ 4 পেয়ে গেছো। ওকে, আচ্ছা এবার হচ্ছে আরেকটা সিকিউতে চলে আসছি আমরা। এই সিকিউটাও আমি একটু কপি করে নেই তোমাদের, তাহলে বেটার হয়। আচ্ছা, এই সিকিউ এখানে কি বলা আছে দেখো, এখানে বলা হয়েছে সুজন এবং শফিক দুটি আইসক্রিম কাপের তলায় ছিদ্র করে একটি লম্বা তারের দুই মাথা কাপ দুটি তলায় আটকে একটি খেলনা টেলিফোন তৈরি করলো। পুরা চাইল্ডহুড মেমোরি। এইটা আমরা করতাম। কাপ আইসক্রিম আছে না, ইগলুর কাপ আইসক্রিমটা, পুরা আইসক্রিম খাইতাম। আইসক্রিম খাওয়ার পরে কাটা কম্পাস আছে না, পেন্সিল কম্পাস বা কাটা কম্পাসটা একটু গরম করতাম। গরম করে দুইটা হচ্ছে এরকম কাপের বাটি, আমি পুরো নস্টালজিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। মনে করো এটা হচ্ছে আমাদের কাপ আইসক্রিম, ঠিক আছে? এটা মনে করো আমাদের এই কাপ আইসক্রিম, ওই কাপের হচ্ছে কাপটা, এই যে সুন্দর মতো আইসক্রিমটা সাবার করতাম। সাবার করার পরে ওই কাটা কম্পাস বা পেন্সিল কম্পাসটা আছে না, ওটা একটু গরম করতাম। গরম করে মনে করো এইখানে একটা ফুটা করতাম, নিচের জায়গাটা একটু ফুটা করতাম, যেহেতু পাতলা, ফুটা করতে খুব প্যারা লাগতো না, একটা ফুটা করতাম। ফুটা করে সুতা আছে না, সুতার মধ্যে ওই ছলাকার ছোট্ট একটা অংশ আগে গিট দিতাম। গিট দিয়ে এটার মধ্যে দিয়ে ইনসার্ট করতাম। ইনসার্ট যখন করতেছি তখন এরকম মনে হইতো যে এই যে এরকম মনে হইতো, ঠিক আছে? এরকম আটকায় যেত, এখান থেকে সুতাটা নিচ দিয়ে চলে যেত। এটার সাথে সেম কাজ করতাম, শলাকা গিট দিতাম, এখানে শলাকা, এই যে গিট দিয়ে এই যে একটা বড় তার দিয়ে অ্যাটাচ করে ফেলতাম। এরপর কি করতাম জানো, এই যে এই প্রান্ত আমি ধরতাম, আরেকটা প্রান্ত কানে ধরতাম। আমি কি করতাম, ও করে করতাম, ও দূর থেকে আমার কথা শুনতে পারতো। এটা হচ্ছে আমরা এই কাজটা করতাম। এখানে ওরা সেম কাজ করছে, ঠিক আছে? এই যে সুজন শফিককে একটি কাপ নিয়ে পাশের রুমে যে কানে লাগাতে বললো এবং অপরটি নিজের মুখের সামনে ধরলো। এই কাজটাই তো আমরা করতাম ছোটবেলায়। এই টোটাল সিনারিও আমরা এরকম ছোটবেলায় করতাম। ওকে, সো এখানে দেখো ফার্স্টে কি বলা হয়েছে। ফার্স্টে আমাকে বলা হয়েছে যে অ্যালুমিনিয়ামের শব্দের বেগ কত। এটা আমি একদম সুন্দর মতো স্লাইডে বলে দিছিলাম, স্লাইডে উল্লেখ করে দিছি। এই রিলেটেড ম্যাথও করছি, আশা করি তোমরা এটা পারবা। শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দের পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, প্রথমে এখানে কাজ করতে পারো, পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই ছক করবা, ঠিক আছে? অবশ্যই ছক করবা। এটা হচ্ছে শ্রুতি পূর্ব আর এটা হচ্ছে আমাদের শ্রুতি উত্তর, ঠিক আছে? এখন ফার্স্টে এখানে সংজ্ঞা দিতে পারো, যে শ্রুতিপূর্ব শব্দ কাকে বলে। তোমরা আগে থেকে জানো যে শ্রুতিপূর্ব শব্দটি কি হয়, যে ন্যূনতম যতটুকু শব্দ আমরা নিতে পারি, যে 20 থেকে 20,000 হার্জ। এখন 20 হার্জের যদি কম শব্দ উৎপন্ন হয় তখন আমরা সেই শব্দকে বলি শ্রুতিপূর্ব শব্দ। আর 20,000 হার্জ পর্যন্ত সর্বোচ্চ আমরা শুনতে পারি। 20,000 হার্জের বেশি যদি শব্দ উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়, শ্রুতি উত্তর শব্দ, ঠিক আছে? এবার তুমি চিন্তা করো যে কুকুর, কিন্তু এখানে আবার সেকেন্ড সংজ্ঞা দিলা, তারপর একটা উদাহরণ দিলা যে কুকুর শ্রুতি উত্তর পূর্ব শব্দ ব্যবহার করতে পারে, এক্স-রে শ্রুতি উত্তর পূর্ব শব্দ ব্যবহার করতে পারে, কিন্তু কুকুর কিন্তু শ্রুতি পূর্ব শব্দ ব্যবহার করতে পারে না। এরকম ভাবে সংজ্ঞা দিয়ে জিনিসটাকে সুন্দর মতো সাজায় লিখে ফেললা, ঠিক আছে? বাট পার্থক্য মাথায় কি রাখবা, পার্থক্য সবসময় তুমি এরকম বক্স আকারে দিবা, আদারওয়াইজ তোমার নাম্বার কাটা যাওয়ার খুব সম্ভাবনা আছে। এভাবে দিলে সুন্দর লাগে, স্যার বুঝতে পারি যে হ্যাঁ তুমি পার্থক্যের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা জানো। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার তুমি চিন্তা করো গতে কি বলা হয়েছে, সুজন কথা বললে শফিক কি শুনতে পারবে নাকি? 100% শুনতে পারবে, 100% শুনতে পারবে, 100% শুনতে পারবে, ঠিক আছে? সুজন কথা বলবে, শফিক শুনবে। এবার দেখো
মনে করো এখানে হচ্ছে আমাদের সুজন, এইটা হচ্ছে আমাদের সুজন আব্বা, এটা হচ্ছে আমাদের সুজন। ঠিক আছে, সুজনের কি আছে, সুজন ওর হাত দিয়ে কি করছে, ওই কাপটাকে সে মুখে ধরে রাখছে। ঠিক আছে, ওই কাপটাকে সে এরকম এরকম কাপটাকে সে মুখে ধরে রাখছে, কথা বলবে। ঠিক আছে, এবং এই কাপের তলদেশ থেকে একটা সরু তার কি হয়েছে, সে এভাবে সরু তার, বড় একটা লম্বা তার নিছে। ঠিক আছে, যাতে দূরে তার থাকা বন্ধু, আচ্ছা এটা একটু স্ট্রেট হবে, টান 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 করতে হবে, টান টান করলে ভালো শুনতে পারবা, টান 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 দিয়ে দিই, টান টান করলে খুব ভালো শোনা যাবে, টান টান, এই একদম টান টান করছে, টান টান করে এইখানে আছে আমাদের শফিক, এইখানে আছে আমাদের সেই শফিক, এই এই ঠিক আছে, এখানে শফিক কি করছে, কানের মধ্যে, তার কানের মধ্যে হচ্ছে আমার সেই ইটা ধরে রাখছে। সে যখন কানের মধ্যে ধরে রাখছে, তুমি চিন্তা করো এই তারটা কি এটার সাথে অ্যাটাচ হইছে। ঠিক আছে, অ্যাটাচ হইছে, এখানে আছে শফিক, শফিক। ঠিক আছে, এবার তুমি ঠান্ডা মাথায় দেখো, দেখো ঠান্ডা মাথায়, সুজন কথা বলবে, সুজন কথা বলবে, কথা যখন বলবে, সুজন কথা বলবে, কথা বলল, সুজন যখন কথা বলল, তখন এই কাপের মধ্যে কি শব্দ তৈরি হইল না, আমার কাপের মধ্যে শব্দ তৈরি হলো, কাপের মধ্যে আমার শব্দ তৈরি হইলো বা কম্পন তৈরি হইলো, কম্পন তৈরি হইলো, সেই কম্পনটা কি হবে, এই সুতা দিয়ে পাস করবে, এই সুতাকে আন্দোলন করবে, সেই কম্পন এই সুতাকে আন্দোলন করবে, তাই না? কারণ এই সুতার মধ্যে তো আমার কণা আছে। ঠিক আছে, কথা বললো, এই কথাটা হচ্ছে কাপ কি করবে, এই সুতার প্রথম কণাটাকে আন্দোলন করবে, প্রথম কণা তার পাশের কণাকে আন্দোলনটা দিয়ে দিবে, ওই কণাটা আন্দোলন করবে, ওই কণা আন্দোলিত হয়ে তার পাশের কণাকে সে আন্দোলনটা দিয়ে দিবে, সে আন্দোলন করবে, আন্দোলিত হবে, উপর নিচ করবে, যাই করুক আন্দোলন করতেছে, এইভাবে আন্দোলনটা পাস থ্রু হচ্ছে, এই সুতার মধ্য দিয়ে পাস থ্রু হচ্ছে, সুতার মধ্য দিয়ে পাস থ্রু হচ্ছে, পাস থ্রু হয়ে তখন কি করবে, এই সুতাটা শেষ কণাটা সুন্দর মতো আমার কাপের মধ্যে শব্দের আন্দোলন ট্রান্সফার করবে, কাপের মধ্যে শব্দের আন্দোলন পৌঁছে দিবে, পৌঁছে দিবে, ওই আন্দোলনটা কাপ থেকে কানে চলে আসবে, কানের পর্দাকে কম্পন দিবে, মস্তিষ্কে চলে যাবে, শফিক ভাই শুনতে পারবে। বুঝতে পারছো? তাহলে সুজন আর শফিক সুন্দর মতো এই প্রসেসে কি করতেছে, কথাটা সে শুনতে পারতেছে। এটাই হচ্ছে একদম কোর কনসেপ্ট এই ক্লাসে, মানে এই কোশ্চেনে কোর কনসেপ্ট। আচ্ছা, সো এটাও আমরা সুন্দর মতো বুঝতে পারলাম। এরপর দেখো কি আছে, যে ঘ, তারা তার ব্যবহার না করে কথা বললে সেক্ষেত্রে কথা পূর্বের চেয়ে দ্রুত এবং জোরে শোনা যাবে নাকি। এবার তুমি চিন্তা করো, এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো এখানে সুজন শফিককে একটি কাপ নিয়ে পাশের রুমে যে কানে লাগাতে বলল। প্রথম কথা হচ্ছে আমার এখানে একটু লক্ষ্য করো, এখানে ছিল আমার শফিক, এখানে ছিল সুজন, এর হাতে ছিল আমার কাপ। ঠিক আছে, এর হাতে কাপ ছিল, এ হচ্ছিল সুজন,
সুজন। আর পাশের রুম, এটা হচ্ছে সেই পাশের রুম, পাশের রুমে ছিল শফিক। পাশের রুমে ছিল শফিক, শফিক, ঠিক আছে। তাদের দুইজনের, এই সুজনের হাতে কাপ ছিল, মুখের সামনে কাপ ছিল, কারণ ও শব্দটা করবে, কথা বলবে। আর সুজনের কানে কাপটা ছিল যে শফিকের কানে কাপটা ছিল যে সুজন কি বলতেছে সেটা আমার শোনা লাগবে। এখন তাদের কাছে কিছু নাই, কাপ নাই, তাদের কাছে কাপ নাই। এখন সে কি করবে? সুজন জোরে একটা সাউন্ড করবে, জোরে একটা সাউন্ড করবে, ঠিক আছে। এরকম জোরে একটা সাউন্ড করলো। এই সাউন্ডটা যখন তারা কাপ রাখছিল কানের কাছে, মুখের কাছে, ওই যে শব্দের বেগ কত দ্রুত পাস হইছে আর এই অবস্থায় কত দ্রুত পাস হবে সেটা তোমাকে তুলনা করতে বলছে। তুমি চিন্তা করো, তুমি একটু নর্মালি চিন্তা করো যে তুমি যখন কাপের সাহায্যে নিছিলা, কাপের সাহায্যে নিছিলা, সেখানে কি সুতার মাধ্যমে আমাদের শব্দ চলাচল করেছে, তাই না? সুতার মাধ্যমে আমার শব্দ চলাচল করেছে। সুতার মাধ্যমে যখন ভাইয়া শব্দ চলাচল করতেছে, শব্দটা একটু ফাস্ট যাবে না? কারণ সুতা তো হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে। সুতা তো কঠিন, এখানে কঠিন হিসেবে কাজ করতেছে। তার মানে যেহেতু কঠিন পদার্থ, আমার শব্দ দ্রুত সঞ্চালিত হচ্ছে, শব্দ আমার দ্রুত সঞ্চালিত হচ্ছে। বাট এইখানে যখন কাপ ছাড়া সুজন জোরে চিল্লায় কথা বলল, শব্দ আমার পাস হচ্ছে কিন্তু বায়ু মাধ্যমে, আমরা কি জানি? বায়ু মাধ্যমে শব্দ পাস যখন হয় তখন তার বেগ থাকে 383 মিটার পার সেকেন্ড। আর যখন কঠিন মাধ্যমে পাস হয় তখন এটা আসলে ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে ঠিকই, বাট বায়ু মাধ্যম থেকে তো 100% বেশি থাকে। তার মানে এখানে কোশ্চেনে যেটা বলা হচ্ছে যে তারা তার ব্যবহার না করে কথা বললে সেক্ষেত্রে কথা পূর্বের চেয়ে দ্রুত জোরে শোনা যাবে নাকি? না, পূর্বের থেকে দ্রুত আর জোরে শোনা যাবে না, স্পষ্ট শোনা যাবে না। কারণ বায়ু মাধ্যমে শব্দের বেগটা কমে যায়, আর কঠিন মাধ্যমে শব্দের বেগটা কি থাকে? খুব দ্রুত থাকে এবং স্পষ্ট থাকে। এটাই তুমি সুন্দর মতো বুঝায় বলবা। তাহলে দেখো, আজকের লেকচারে কিন্তু আমরা খুব শর্ট একটা লেকচার নিছি, কারণ আমার এটা হচ্ছে ইন্টেনশনালি, কারণ আমি যখন হচ্ছে সিকিউটা যদি গত ক্লাসেই যদি করায় ফেলতাম তাহলে হয়তো বা তোমরা সিকিউটা গ্রিপ করতে সমস্যা হইতো। আজকে আশা করি গ্রিপ করতে সমস্যা হবে না। কেন সমস্যা হবে না ভাইয়া? কারণ তুমি তো 2টা লেকচার পড়ে আসছো, তোমার অনেক কিছু আইডিয়া আছে। কালকে যদি গত লেকচারে যদি করতাম এই ক্লাসটা এতটুকু যদি নিয়ে নিতাম তাহলে তোমরা তো প্রিপারেশন নিতে পারতা না। সো একটা শর্ট টাইমের মধ্যে তোমাদের সিকিউ পার্টগুলো দেখাই দিলাম। আশা করি তুমি যদি এর আদলে নিজে নিজে প্র্যাকটিস করো এবং তুমি যদি একটুখানি ফার্নিশ করতে পারো, দেখবা খুব সুন্দর এই চ্যাপ্টারগুলো থেকে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতেছো। বুঝা গেছে? এবং এখান থেকে কিন্তু কঠিন কিছু না, তোমাকে ক্লাসে যা করানো হয়েছে এগুলোই কিন্তু তোমাকে সুন্দর মতো দেখো ব্যাখ্যা করতে বলছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে। তোমাকে শুধু তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্নগুলো ধরতে পারবা। সো আজকে ক্লাসে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।